নমস্কার, দেখতেই পাচ্ছেন সামনে নিফটির মান্থলি চার্ট ওপেন আছে, যেখানে এই মাসটা যদিও এখনো শেষ হয়নি, কিন্তু ঠিক আছে, শেষ উইকের আমি যদি আপাতত ধরি, -8.86%, মানে প্রায় 9%, 9%-এর মতো মাইনাস হয়েছে এই এক মাসে ইন্ডিয়ান মার্কেট। আর যদি উপর থেকে দেখেন, উপর থেকে এই যে টপ করেছিল রিসেন্টলি জাস্ট 4 উইক আগে বা 4 মাস আগে, এটা যেহেতু মান্থলি ক্যান্ডেল, 4 মাস আগে, সেখান থেকে যদি দেখেন মোটামুটি 14%-এর মতো, 14-15%-এর মতো করেছে। সাধারণত টপ থেকে যখন 10%-এর মতো কারেক্ট হয়, তখন কারেকশন ফেজে মার্কেট বা কোনো একটা স্টক চলে যায় বলা হয়, এবং তারপর যখন 20%-এর মতো মাইনাস হয়, তখন থিওরিটিক্যালি বিয়ার মার্কেটে যায় বলে বলা হয়। তো উপর থেকে এখন আমরা 15% কারেকশন করে বসে আছি, তাই কারেকশন ওয়ার্ডটাই ইউজ করছি। তবে এই মাসের ফলটা কিন্তু প্রায় 8-9%-এর মতো, যেটা কিন্তু একটু চিন্তাজনক। আমি আসবো একটা গ্যাপ ফিলের ব্যাপারে বা একটা গ্যাপের ব্যাপারে, সেটা একটু পরবর্তীকালে। তার আগে আমি একটু ইউএস মার্কেট নিয়ে আপনাদের একটু বলি। ইউএস মার্কেট এই মাসে কি করেছে সেটাও তো ইম্পর্টেন্ট, কেন ইউএসই তো যুদ্ধর ব্যাপারটা করছে। দেখুন, ইউএস মার্কেটে কিন্তু এই একটা টপের মতন করে এই পতনটা সবেমাত্র, এই বড় পতনটা সবেমাত্র এই মাসে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন, একদম একদম বড় রেড ক্যান্ডেল চলছে। এখনো এই মাসের 2 দিন আরো বাকি আছে। তো 2 দিন যদি আমরা ছেড়েও দিই, তাহলেও দেখবেন ইউএস মার্কেট উপর থেকে কিন্তু, আমি যদি এখান থেকে নিই, প্রায় আরেকটু নিচে যাবে, 8%-এর মতো মাইনাস হয়েছে। টোটাল 8%-এর মতো ইউএস মার্কেট মাইনাস। তবে যেটা চিন্তার কারণ, যদি টেকনিক্যাল অনেকে জানেন, টেকনিক্যাল মানলে এই যে এরকম একটা উল্টানো বাটির তৈরি করে, বা যাকে রাউন্ডিং টপ বলে, যেমন নিচের দিকে যেটা তৈরি হয় বুলিশ রাউন্ডিং বটম, তেমনি উপর দিকে বিয়ারিশ রাউন্ডিং টপ। রাউন্ডিং টপ তৈরি করার পর যদি একটা বড় ব্রেকডাউন আসে, সেটা কিন্তু ফলো আপ হয়, এবং যদি ফলো আপ হয়, বুঝতেই পারছেন ইন্ডিয়ান মার্কেটকেও কিন্তু এ নিয়ে যাবে। যেমন ট্রাম্পকে আমি বহুদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যদি গ্লোবালি মন্দা দেখা যায়, তার কাণ্ডারি হবে ইউএস ওরফে ট্রাম্প, এবং তার হাত ধরেই কিন্তু পতনগুলো আসবে, যদি এই ইরান ওয়ারটা আরেকটু বেশি চলে। চলুন আরেকটু অ্যানালিসিস করব। একটু মন দিয়ে শুনবেন, আজকে ছুটির দিন, একটু চিন্তা নেই। আজ রোববার, যেদিন ভিডিওটা রিলিজ করছি আজকে রোববার। তো ইন্ডিয়ান মার্কেট গ্যাপের একটা ছোট্ট ব্যাপার বলেছিলাম, সেটা বলে নিয়ে তারপর আমি অন্য একটা খবরে যাব, খুব ইন্টারেস্টিং ব্যাপারে। ইন্ডিয়ান মার্কেটই রাখি, কিন্তু আমি এখানে মান্থলি থেকে আমি একটু উইকলি চার্টে চলে যাই। উইকলি চার্টে চলে যাই। আপনারা অনেকে গ্যাপ ফিল এই থিওরি জানেন, যে একটা গ্যাপ যদি ছেড়ে যায়, সেই গ্যাপটা ফিল করতে কখনো না কখনো, বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেসেস আসে, মার্কেট আবার ফেরত আসে। এটা যে আসেই ধ্রুব সত্য তা নয়, কিন্তু সাধারণত দেখা যায় আসে। গ্যাপ মানে কি? আমার মতে গ্যাপের ডেফিনিশন এক একজন এক এক রকম দেয়। গ্যাপের আমার কাছে ডেফিনিশন হলো, যে দামটা আপনারা কোনোদিন দেখেননি বা আমরা কোনোদিন দেখিনি, সেটাকে বলে গ্যাপ। নিফটিতে এই গ্যাপটা হচ্ছে এইখানে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এই দামটা, এটা হিস্ট্রিতে কোনোদিন আসেনি। যদি ধরুন বলেন 20,400, 20,400 এই দামটা, এই যে এইটুকুনি যে গ্যাপ আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গ্যাপের যে দামটা, এটা কিন্তু কোনোদিন আসেনি, মনে করবেন। এই গ্যাপের দামটা জীবনে আসেনি, জীবনে আমরা প্রিন্ট দেখিনি 20,400, 450 এই জিনিসটা। অন্য জিনিসরা, এই যে আপনারা দেখবেন এখানেও একটা গ্যাপ আছে, এটা গ্যাপ নয়। এই দামটা যদি আমি এখানে যাই, আমি দেখব এই দাম আগে এসেছিল। সুতরাং এটা যে হিস্ট্রিতে আসেনি তা নয়, এটা কিন্তু হিস্ট্রিতে আসেনি, ঠিক আছে, এই দামটা, এই গ্যাপটা। তাই জন্য সাধারণত গ্যাপ থিওরি এটা বলে, এটা নিয়ে অনেকেই আছে, কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা বলবেন না যে সঞ্জয় বলছে, এইটা আমার থিওরি নয়। হ্যাঁ, এটা আমার থিওরি নয়, আমি এটা উদ্ভাবনও করিনি। হ্যাঁ, এগুলো চলে আসছে, ডাও থিওরি বলুন, গ্যাপ থিওরি বলুন, এগুলো 100-200 বছর ধরে চলে আসছে। তো এই যে এখানে আমি রাফলি একটু মার্ক করে দিই আপনাদের জন্য, রাফলি একটু মার্ক করে দিই, ধরুন এই এই জায়গাটা, এটা একটা প্রায় 50-100 পয়েন্টের জোন, সুতরাং এটাকে ঠিক হিসাবে নেবেন না, 20,400 ধরুন। এই যে গ্যাপটা যে তৈরি ছিল উইকলি চার্ট, সেটা যদি ইরান যুদ্ধটা আরো প্রলংড হয়, তাহলে কিন্তু, এবং অয়েলের দাম এরকমই এলিভেটেড থাকলো, তাহলে কিন্তু এই গ্যাপ ফিল করার জন্য বাজার এখানে ইজিলি আসতে পারে,
ইজিলি কথাটা ইউজ করলাম, অনেক চিন্তা ভাবনা করেই ইউজ করলাম। তবে দুটো রাইডার আছে, যদি ইরান যুদ্ধটা আরো প্রলংড চলে এবং অয়েলের বা এনার্জির ক্রাইসিসটা বা এনার্জির দাম এরকম এলিভেটেড লেভেলে থাকে এবং রুপিস যদি ওই 94-95 থাকে, 94 তো প্রায় হয়েছে, তো 93-95 এর ঘরের মধ্যে যদি থাকে, এই তিনটে কন্ডিশন যদি ফিল হয়ে থাকে, তাহলে কিন্তু এইখানে আসাটা সময়ের অপেক্ষা। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, এই গ্যাপের কথাটা একটু ভাববেন। আবারও বলছি, গ্যাপ থিওরি আমার উদ্ভাবন নয়, কিন্তু এই এবার দেখুন যুদ্ধের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, কি চলছে। এই যে উইকেন্ড গেল শনি রোববার, তার মধ্যে দেখুন ইরান ইরান এই যে এখানে র্যাডার, দেখবেন কয়েকটা প্লেন তার উপরে গোল মতন থাকে, যেগুলোকে র্যাডার আলা প্লেন বলে, মানে ওই প্লেন বোয়িং 737 এর মতোই বড় প্লেন, যদিও ওই এক্স্যাক্ট মডেল নয়, আমি জাস্ট আপনাদের বোঝাবার জন্য, প্লেনের ছবিটাও দেখতে পাচ্ছেন সেরকম, এবং উপরে র্যাডার থাকে, ভেতরে অনেক লোকজন থাকে, তারা ওই র্যাডারে এনিমির ওই সবগুলো দেখতে পারে, এবং ওগুলো খুব দামি প্লেন হয়। সেরকম প্লেন কিন্তু দুটো ইরান অ্যাটাক করেছে, একটাকে তো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তার ছবিও এসেছে, এবং আরেকটা বেশ ভালো মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকমই দেখছেন, প্লেনটা প্রায় দুটুকরো, এবং এটা লাইভ ছবি, এটা কোনো এই নয়, কোনো এআই জেনারেটেড বা সূত্র মারফত পাওয়া যাচ্ছে তা নয়, একদম রিয়েল ছবি। ঠিক আছে, যেটা এটা হয়েছে। তো এইগুলো এখানে, এটা সৌদি আরবিয়ায় যে ইউএস এর বেস ছিল সেখানে সেখানে গিয়ে ডাইরেক্ট হিট করা হয়েছে, এবং এই অ্যাওয়াক্স এগুলোর দাম প্রচুর হয়। একটা এস্টিমেটে বলা হচ্ছে এক একটা প্লেনের দাম 500 মিলিয়ন ইউএস ডলারের মতো। তো সেইগুলো যখন উড়ে গেছে, বুঝতেই পারছেন কি হচ্ছে, বুঝতে পারছেন? এরকম দুটোতে হিট করা হয়েছে, একটা তো সম্পূর্ণ নষ্ট, আর একটা বেশ ভালো মতন ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, তাছাড়া ফাইটার প্লেনও একটা দুটোকে হিট করেছে বলে ইরান বলেছে। ঠিক আছে, যাই হোক, এবার আসি এই ব্যাপার, তার মানে কি ব্যাপারটা হলো যে এই যে কথাবার্তা চলছে বা ডিএসকালেশন হচ্ছে, সেটা তো দেখা যাচ্ছে না, অ্যাটলিস্ট গ্রাউন্ডে তো দেখা যাচ্ছে না। এবার আসি আরেকটা খবরে, যেটা আপনার জন্য খুব জরুরি। তার আগে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে দেখবেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন, যাতে আমি নেক্সট লাইভেও আসবো, এই রবিবার বা তারপরের রোববার আমি লাইভেও আপনাদের সাথে আসবো, ইউটিউব লাইভে, সেখানে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন, লাইভে পার্টিসিপেট করতে পারবেন ফ্রি অফ কস্টে। প্লিজ এই সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন। আচ্ছা, দেখুন ট্রাম্পকে নিয়ে কি হচ্ছে। ট্রাম্প নিউজ অ্যাট আ গ্লান্স, নো কিংস র্যালি ড্রজ মিলিয়ন্স টু ইউএস স্ট্রিটস টু প্রোটেস্ট এগেনস্ট দ্য প্রেসিডেন্ট। তো ইউএসএ প্রেসিডেন্টের এগেনস্টে ওই যে নো কিংস বলে প্রোটেস্ট একটা হয়, তো সেটা চলছে, এবং লোকের সংখ্যা দেখছেন 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। তো পুরো আমেরিকা মিলিয়ে যদি 10 লক্ষ লোক পথে বেরোয় বা একসাথে পথে নামে, সেটা কিন্তু খুব একটা যে ভালো ট্রাম্পের পক্ষে তা নয়। এই ব্যাপারটা কিন্তু চলছে, এবং ভেতরে জানেন ট্রাম্পের অনেক কাছের লোকও কিন্তু ওর থেকে এখন দূরত্ব তৈরি করেছে। অনেকে তো ওর এগেনস্টে এখন ইউটিউবে বিভিন্ন পডকাস্টে ওপেনলি এসে বলছে, এইসব ব্যাপারগুলো চলছে। সুতরাং ট্রাম্প যে খুব একটা ভালো জায়গায় আছে তা নয়। এবার ব্যাপার হলো ওই যে বলে না শাঁখের করাত, ওরকম ব্যাপার হয়ে গেছে, না গিলতেও পারছে বা ওগড়াতেও পারছে, ফেলেও দিতে পারছে না, এরকম ইরানকে নিয়ে এরকম হয়ে গেছে। কারণ এখন যদি পিছনে চলে আসে উইন ডিক্লেয়ার করে, যেটা করেও দিয়েছে, তাহলে সবাই বলবে হ্যাঁ ঠিক আছে, উইন করেছো, বেরিয়ে যাও, ঠিক আছে, কিন্তু তুমি হেরে গেছো, এটা সবাই বুঝতে পারছে। তার মানে একটা মান সম্মানের ওইটাও ব্যাপার আছে, যে হেরে গেছে এটাই বোঝা যাবে যদি এখন এখানে চলে আসে। তাই তাই না না হলে এরকম কেউ বলে? ট্রাম্প গতকাল আমি ওপেনলি দেখেছি, এখন ট্রাম্প বলছে হ্যাঁ রিজিম চেঞ্জ তো হয়ে গেছে, কারণ যার সাথে যে আগে ছিল সে তো নেই, তাকে তো মেরে দিয়েছে, সুতরাং রিজিম চেঞ্জ হয়ে গেছে। মানে মানুষ কতটা ডেসপারেট হলে, কতটা হার নিজের চোখে দেখতে পারলে এরকম ফালতু কথা বলে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন, এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা ওর কোথায় গিয়ে থেকেছে সেটা আপনিও জানেন। তো ঠিক আছে, এই ব্যাপারগুলো চলছে। সুতরাং এবার দেখুন, এবার জেদি লোক হয়তো আমি পিছিয়ে আসবো না, আরও ব্যাপারগুলো করব। একটা খবর শোনা যাচ্ছে যে 2000-3000-এর মতো মেরিনস, যারা কমান্ডো, সেই ফোর্স আরও ডিপ্লয় হতে চলেছে মিডল ইস্টে বা ওই রিজিয়নে। সেটা মানে বুটস অন দ্য গ্রাউন্ড যদি হয়, সেটা আমেরিকার পক্ষে বা গ্লোবালের পক্ষে আরও খারাপ হবে।
সেই জিনিসগুলোও আছে। তো ব্যাপারটা হচ্ছে ডিএসকালেট কিন্তু এখনো করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ইন্ডিয়ান মার্কেটকে দেখি এবং ইন্ডিয়ান মার্কেটকে যদি উইকলি ক্যান্ডেলে অ্যানালিসিস করি, তাহলে দেখুন প্রায় ডোজির মতো তৈরি হয়েছে। ডোজি মানে হচ্ছে ইনডিসিসিভ ব্যাপার, মানে এখান থেকে বুলসরাও হাভি নয়, বিয়াররাও হাভি নয়, এই ব্যাপারটা থাকতে পারে। দেখুন, ইন্ডিয়ান মার্কেট হয়তো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে বা দাঁড় করিয়ে দেওয়া হবে, এটাও আছে। কারণ এফআইআইরা যখন সেল করছে তখন আমার আপনার যে টাকা, মিউচুয়াল ফান্ডের টাকা বা স্পেশালি ডিআইআইদের টাকা, সেই ফ্লোটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি একদিন দেখছিলাম এই এই আগের মানে আগের উইকেই একটা দিনে 10,000 কোটি টাকার মতো এফআইআইদের সেলিং হয়েছিল, একদিনে 10,000 কোটি টাকা। সেদিনকে ডিআইআইরা কিনেছিল আবার 11-12 হাজার কোটি টাকার মতো। মানে বুঝতে পারছেন, একদম ইকুয়ালি ম্যাচ করিয়ে কাজ করাগুলো হচ্ছে বলেই আপনারা এত যে পতন দেখছেন সেটাও একটু সাবধানে দেখছেন। আপনারা প্লিজ লিখবেন, যদি এই ডিআইআইদের এই লেভেলটা, এই সাপোর্টটা না থাকতো তাহলে ইন্ডেক্স কোন লেভেলে থাকতো। আমার তো মনে হয় গ্যাপ ফিল করতে অলরেডি চলে আসতো যদি এই ডিআইআইদের সাপোর্টটা না থাকতো। আপনার কি মনে হয়? লেভেলটা একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার মনে হবে। তার ডিআইআইরা দারুণ কাজ করছে, মানে আমি আপনার যে মিউচুয়াল ফান্ডের যে এসআইপির টাকা আসছে সেগুলো দিয়ে মার্কেটকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিন্তু আপনারাও জানেন আর্টিফিশিয়ালি কোনো কিছুই স্টেবল থাকে না। যদি এই জিনিসটা প্রলংড হয়, কেন? তাহলে আর্নিংসে এফেক্ট হবে। আর্নিংসে এফেক্ট মানে কোম্পানিগুলোর ফান্ডামেন্টালি এফেক্ট পড়বে। আমি ফান্ডামেন্টালি কিভাবে এফেক্ট করবে একটু 2 মিনিট নিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে নিজেদের যে স্টক ফক নিয়েও আপনাদের অনেকটা চোখ খুলে যাবে। তার আগে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অপশন ট্রেডিংটা হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে চান, যেখানে আমার ক্যাপিটালের উপর আপনাদের নলেজ অ্যাপ্লাই করেও জিনিসগুলো দেখে নিতে পারেন লাইভ মার্কেটে কিভাবে কাজ হচ্ছে কিনা, তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন, বা সব থেকে ভালো হয় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, সেখানে যান, সেখান থেকে এই কোর্সে ঢুকুন। ঢোকার পর অ্যাটলিস্ট প্রথম একটা ভিডিও, এই কন্টেন্টের আন্ডারে আমি একটা ফ্রি ভিডিও দিয়ে রেখেছি, যেখানে আমি কোর্সে কি কি থাকছে সেটা এক্সপ্লেন করেছি। অ্যাটলিস্ট সেটা দেখে নিন, কেনা না কেনেন সেটা পরের ব্যাপার, অ্যাটলিস্ট সেটা করে নিলেও অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, 2রা মে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তো পারলে এনরোলমেন্ট করে নেবেন। এবার আমি আসি যে ফান্ডামেন্টালি কোথায় হচ্ছে। দেখুন, তেলের দাম কয়েকদিন আগেও $60 ছিল, এখন $120 বা $100, আমি রাফলি বলছি। এতে কি হবে? এনার্জি সবারই চাই, শুধু এই নয়, মানে তেল থেকে শুধু যে তেল বা এনার্জি আসে তা নয়, অনেক কি বলে, অনেক মানে ডেরিভেটিভ প্রোডাক্টসও এর থেকে হয়, যেগুলো অনেক কোম্পানি ইউজ করে। একটা তো তেলের দামের সাথে ডাইরেক্টলি এশিয়ান পেইন্টস বা রঙের কোম্পানিগুলো যুক্ত আছে। রঙের কোম্পানির কাঁচামাল হিসাবে ওই পেট্রোপণ্য জাতীয় জিনিসগুলো ইউজ হয়। তাদের র মেটেরিয়ালের জিনিস বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, সুতরাং এফেক্ট পড়তে পারে তাদের রেভিনিউতে, তাদের মার্জিনে এফেক্ট পড়তে পারে। এই ব্যাপারগুলো তো থাকছেই, রাইট? এরকম শুধু একটা সেক্টর না, এরকম প্রচুর সেক্টর আছে যারা তেলের সাথে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যুক্ত। ডাইরেক্টলি যুক্ত তো আপনারা জানেন, ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল, এগুলো আলাদা। কিন্তু ইনডাইরেক্টলিও কোম্পানিগুলো যুক্ত, এবং এনার্জি সবার উপরে প্রভাব ফেলে, সবার উপরে। হয়তো দেখবেন এলএনটির উপরেও প্রভাব পড়ছে, এলএনটির উপর এমনিতেও প্রভাব পড়ছে, মিডল ইস্টে তাদের প্রজেক্ট আছে বলে, সেটা ছাড়াও। কারণ প্রত্যেকেরই ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে তাদের এনার্জি কনজামশন হয়। ঠিক আছে? সেই এনার্জির যদি অ্যাজ আ হোল দাম বাড়ে, শুধু আমি ইলেকট্রিসিটি বলছি না, অন্যান্য কিছুর যদি দাম বাড়ে বা অন্যান্য কস্ট যদি বাড়ে, কারণ এনার্জির কস্টের সাথে তো ডাইরেক্টলি অন্যান্য ইনফ্লেশনের সাথেও যুক্ত। আপনার দেখবেন আমাদের যে ঘরোয়া জিনিসপত্র, তার দামও বেড়ে যাবে যদি এই তেলের দামটা অলরেডি এলিভেটেড থাকে। হয়তো এখন 4-5টা স্টেটে ভোট আছে, তার জন্য হয়তো একটু ম্যানেজ করার ব্যবস্থা চলবে, কিন্তু তারপরে ব্যাপারগুলো আবার দাম বাড়বে, মূল্যবৃদ্ধি, যদি $110 $120 তেলের দাম থেকে যায়। এবং এটা ভারতের হাতে নয়, এটা তো গ্লোবালি হচ্ছে। ইউরোপেও দাম বাড়ছে, এশিয়ার অন্যান্য কান্ট্রিতেও দাম বাড়ছে, এটা শুধু ভারতের জন্য নয়, এটা বুঝতে হবে, এটা সব জন্যই হচ্ছে। তো এই যে দামগুলো বাড়ছে, র মেটেরিয়ালের, যে কোনো প্রোডাক্টেরই র মেটেরিয়ালের দাম বাড়বে, সুতরাং তার জন্য কোম্পানিগুলোর আর্নিংসের উপর এফেক্ট পড়বে, মার্জিনের উপর এফেক্ট পড়বে। সুতরাং ফান্ডামেন্টালিও কোম্পানিগুলোর প্রাইস একটু কমবে, মানে পিই বেড়ে যাবে, প্রাইসটা বেড়ে যাবে কিন্তু আর্নিংসটা কমলো, সুতরাং পিই বেড়ে গেল, সুতরাং পিই কারেকশনের একটা ব্যাপার থাকে। সুতরাং স্বাভাবিক ব্যাপারে মার্কেটকে যদি এখন ডিআইআইরা একটু ঠেকনা দিয়ে রাখেও, কিন্তু এই জিনিস যদি প্রলংড চলে, এই যুদ্ধ যদি প্রলংড চলে, যেটা
দেখা যাচ্ছে এই উইকেন্ডে তো অ্যাটলিস্ট কোনো থামবার কোনো রেশ দেখা গেল না। আ তো তাহলে তো মুশকিল একটু হতে পারে ভারতের পক্ষে বা অন্যান্য গ্লোবাল পক্ষে। এবারে আরেকটা ব্যাপার আছে, যেহেতু ট্রাম্প একটু কি বলে মার্কেট ম্যানিপুলেট তো খুব সুন্দরভাবে ওনার বক্তব্যে হয়। তো সেটা হয়তো করতে গিয়ে উইকেন্ডে একটু গরম করলাম। আবার সোমবার মার্কেট খোলার আগে, মানে ইউএস এর মার্কেট খোলার আগে আবার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমাদের কথাবার্তা ভালোভাবে চলছে, এগোচ্ছে। এই একটা করে টুইট করে দিল হয়তো, বা ভালো সব আছে বলে দিল। আর ৫ দিনের আবার সিজ ফায়ার ঘোষণা করে দিল। মানে নেক্সট ৫ দিন যাতে মার্কেটে ভালো থাকে। ওরকম কিছু করতে পারে। তাহলে দেখবেন মাঝে, মাঝে হয়তো একটু বাউন্স এসে গেছে নিফটিতেও বা এইটা। কিন্তু সেটা পুরোপুরি আর্টিফিশিয়াল হবে। যতক্ষণ পর্যন্ত না খাতায় কলমে ইরানের তরফ থেকেও বক্তব্য আসছে যে হ্যাঁ, আমরা টেবিলে বসছি, আলোচনা সুন্দর চলছে, তাছাড়া কিন্তু বিশ্বাস নেই। ট্রাম্পের একার কথায় বিশ্বস্ততা কিন্তু অনেক অংশেই কমেছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।